সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে থাকছে ক্লিওপেট্রা আ লাইফ স্টোরি গল্পের দ্বিতীয় অংশ। জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা যে অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করলো সেটা তার জন্য আজ নতুন নয়। ঠিক এমনটাই হয়েছিল যখন তারই বড় বোনের হাতে চলে গিয়েছিল মিশরের শাসনভার। চলুন দেখা যাক এবার ক্লিওপেট্রা কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে শুরু করে, কি নতুন রং খেলা শুরু করবে মিশর, রোম, পৃথিবীর আকাশে। চলুন শুনতে থাকি ক্লিওপেট্রা আ লাইফ স্টোরি গল্পের পরবর্তী অংশ। কিছুদিনের মধ্যে ক্লিওপেট্রাকে রোম থেকে পালাতে হলো। বলতে গেলে তাকে গা ঢাকা দিয়ে এক রক্ত সন্ধ্যার সুযোগ নিয়ে রোমকে শেষ বিদায় জানাতে হয়েছিল। ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের ধর্মপত্নী ছিলেন না, তাই তার পেছনে কোনো সমাজের জোর ছিল না। জুলিয়াস সিজারের খাতিরেই রোমের নামি দামি মহাত্মারা ক্লিওপেট্রার প্রাসাদ কুঞ্জে আসতেন, ক্লিওপেট্রাকে সম্মানও দেখাতেন। কিন্তু মন থেকে, মর্যাদাবোধ থেকে তারা কোনো দিনই জুলিয়াস সিজারের হৃদয় রানীকে রাষ্ট্রের রানী বলে গ্রহণ করেননি। পণ্ডিত সেনেটর সিসেরো তো স্পষ্টই বলে গেছেন, ওই রানী আমার দু চোখের বালাই, ওই রানীকে আমি ঘৃণা করি। নেহাত ক্লিওপেট্রা আলেকজান্দ্রিয়া থেকে কিছু মূল্যবান বই তাকে আনিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন, নইলে সিসেরোর মুখ দিয়ে ক্লিওপেট্রা সম্বন্ধে আরও কি অমৃতবাণী বেরোতো কে জানে। স্বর্ণ সীতার মতো জুলিয়াস সিজারও ভেনেস জেনেটিক্স নামে এক নতুন মন্দিরে ক্লিওপেট্রার একটি স্বর্ণমূর্তি তৈরি করে মনের অনুরাগ দেখিয়েছিলেন। জুলিয়াস সিজার ক্লিওপেট্রার জন্য সবই করেছিলেন, শাস্ত্রমতো শুধু তাকে বিয়েটাই করেননি। আর করেননি বলেই মিশরের ম্যাসিডোনীয় ও গ্রিক প্রজারা বলতো, এমন রানীর বেঁচে থেকে লাভ কি। রোমের প্রজারা বলতো, জুলিয়াস সিজারের বুড়ো বয়সে এ কি বাহাদুরি, একটা রক্ষিতার পায়ে নিজেকে একেবারে লুটিয়ে দেওয়া। জুলিয়াস সিজারই বাকি করবেন। ক্লিওপেট্রা কুমারী নন, বিধবা নন, শাস্ত্রমতে পুরোপুরি সধবা। স্বামী ত্রয়োদশ টলেমি তো দিব্যি গুটগুট করে হেঁটে বেড়াচ্ছেন। ক্লিওপেট্রার সঙ্গে তো তার বিবাহ বিচ্ছেদ হয়নি, যেমন হয়নি জুলিয়াস সিজারের সঙ্গে কালপূর্ণিয়ার। মনে হয় জুলিয়াস সিজার আরও কিছুদিন বেঁচে থাকলে ক্লিওপেট্রার বৃহস্পতি নিশ্চয়ই তুঙ্গে উঠত। জুলিয়াস সিজার হয়তো বা সকলের আশঙ্কাকে বাস্তবে পরিণত করে সত্যিই সিংহাসনে বসতেন, প্রায় অর্ধেক পৃথিবীর সম্রাট হতেন। পাশে থাকতেন সম্রাজ্ঞী ক্লিওপেট্রা। ত্রয়োদশ টলেমিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কতক্ষণই বা লাগত। বলতে গেলে এইটুকুর জন্যই ক্লিওপেট্রা সৌভাগ্যের সিংহদ্বার থেকে ফিরে এলেন। তবু বেঁচে থাকতে হবে, এই সংকল্প নিয়ে ক্লিওপেট্রা একদিন রোম ও জুলিয়াস সিজারের স্মৃতিকে শেষ প্রণাম জানালেন। একটি দীর্ঘাকার নৌকা টাইবার নদীর জল কেটে শাঁ শাঁ করে ছুটে চলল, পৌঁছল অস্ট্রিয়ায়। সেখানে 3 সারি দাঁড় বিশিষ্ট একটি দ্রুতগামী নৌকা অপেক্ষা করছিল। যাত্রীরা আগের নৌকো ছেড়ে ওই নৌকোতে উঠে আবার যাত্রা শুরু করলেন, সোজা মিশর। মরুভূমির মাঝখানে নীল নদের দান, এক ফালি সবুজ রাজ্য মিশর। শুকনো চোখে অটল পায়ে ফিরে এলেন ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা ফিরে এলেন বটে, কিন্তু তার মন পড়ে রইল রোমে। কান পেতে রইলেন রোমের রাজনৈতিক কোলাহলের দিকে। রোমের গল্প কতদূর গড়ায় দেখা যাক। ক্লিওপেট্রার মিশরও না হয় সেদিক থেকেই তার পথ তৈরি করবে, দেখা যাক। শেক্সপিয়ারের নাটকে আছে, জুলিয়াস সিজারের হত্যার পর হট্টগোলের মধ্যে ক্যাসিয়াস অ্যান্টনিকে দেখতে না পেয়ে একবার চেঁচিয়ে উঠেছিলেন, অ্যান্টনিকে তো দেখতে পাচ্ছি না। তাদের বেশিক্ষণ চিন্তা করতে হয়নি। অ্যান্টনিকে ক্যাসিয়াস, ব্রুটাস দুজনেই দেখেছিলেন খানিকটা পরে। অ্যান্টনি ফিরে এসেছিলেন। খুব শান্ত, ভদ্র, সহৃদ বন্ধু হিসাবে ব্রুটাস ক্যাসিয়াসের কাছে এসে দাঁড়িয়েছিলেন। ব্রুটাস আর তার বন্ধুরা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেছিলেন অ্যান্টনির ব্যবহার, কথাবার্তা, হাবভাব। না,
অ্যান্টনির দিক থেকে কোনো ভয় বা আশঙ্কার কিছু নেই। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডে অ্যান্টনির মনে কোনো প্রতিক্রিয়া হয়নি। প্রথমটা একটু ভড়কে গিয়ে পালিয়ে গিয়েছিলেন মাত্র, আর কিছু নয়। অ্যান্টনি সম্বন্ধে ব্রুটাস সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন। জুলিয়াস সিজারের মৃতদেহ দেখে যদিও অ্যান্টনি অভিভূত হয়ে পড়েছিলেন, তবুও ব্রুটাস বুঝতে পারলেন যতই যাই হোক না কেন অ্যান্টনি তার বিরুদ্ধে কখনোই দাঁড়াবে না। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের পর ভীত বিবর্ণ মূঢ় জনতার উদ্দেশ্যে সভা প্রাঙ্গণে শেক্সপিয়ারের ব্রুটাস বললেন, আমি সিজারকে কম ভালোবাসতাম না, কিন্তু রোমকে আরও বেশি ভালোবাসি। তোমরা কি চাও সিজার বেঁচে থাকুন আর সকলে দাসত্ব করে মরুক? না, সিজারের অবসান হোক আর সকলে স্বাধীনভাবে বেঁচে থাক। সিজার আমাকে ভালোবাসতেন, তাই আমার চোখে জল। তিনি ভাগ্যবান ছিলেন, আমি তাতে আনন্দিত। তিনি বীর ছিলেন, আমি তাকে সম্মান করি, কিন্তু তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, তাই তাকে হত্যা করেছি। There is tears for his love, joy for his fortune, honor for his valor, and death for his ambition. জনতা উল্লাস ধ্বনির দ্বারা ব্রুটাসের জয়গান গাইল। লিভ ব্রুটাস, লিভ! বেঁচে থাকো ব্রুটাস, বেঁচে থাকো! এবার এলেন অ্যান্টনি। সঙ্গে করে বই নিয়ে এসেছেন সিজারের মৃতদেহ। ব্রুটাস নিশ্চিন্ত হয়ে স্থান ত্যাগ করলেন। অ্যান্টনি নিশ্চয়ই জনতাকে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড সম্বন্ধে যুক্তি দিয়েই বোঝাবেন। অ্যান্টনিকে কোনো ভয় নেই। জনতার সামনে এসে দাঁড়ালেন অ্যান্টনি। সামনেই জুলিয়াস সিজারের রক্তাক্ত মৃতদেহ। অ্যান্টনি বিষণ্ণ গম্ভীর। অ্যান্টনি জনতাকে সম্বোধন করলেন, ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিমেন, লিড মি ইয়োর এয়ার্স। আমার রোমিও বন্ধুগণ, আমার স্বদেশবাসী, ব্রুটাস অনুমতি দিয়েছেন, তাই আমি বলতে এসেছি। তোমরা সকলে শোনো। সিজার ছিলেন আমার বিশ্বস্ত ন্যায়বান বন্ধু। মহান ব্রুটাস বলেন তিনি নাকি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, অথচ বিজিত বন্দীদের মুক্তিপণে সিজার রোমের ভাণ্ডার ভরে দিয়েছেন। দরিদ্রের কান্নায় তিনি কেঁদেছেন। সবাই দেখেছে। লুপারকাল উৎসবের দিন আমি সিজারকে 3 বার রাজমুকুট অর্পণ করতে গিয়েছিলাম। 3 বারই সিজার তা ফিরিয়ে দিয়েছিলেন। আর মহাসম্মানিত ব্রুটাস বলেন কি না, সিজারের আকাঙ্ক্ষা ছিল আকাশস্পর্শী, তাই তাকে প্রাণ দিতে হয়েছে। সেদিন অ্যান্টনির দীর্ঘ উত্তেজক বক্তৃতায় জনসাধারণ ক্ষেপে গিয়ে ব্রুটাস আর তার সঙ্গী দলের বিরুদ্ধে মার মার করে উঠেছিল। এ খবর প্লুতার্কের বর্ণনাতেও রয়েছে। জনতা আরও উন্মত্ত হয়ে উঠেছিল, বিশেষ করে অ্যান্টনি যখন রক্তমাখা আচ্ছাধ্বনি তুলে সিজারের নিষ্প্রাণ দেহে ছুরিকার আঘাতগুলি দেখিয়েছিলেন। লুক, ইন দিস প্লেস ran Caesar's dagger through. See, what a reign the envious Caxa made. Through this the well-beloved Brutus stabbed. ক্যাসিয়াস আঘাত করেছিলেন কাস্ক, কিন্তু তার চাইতেও সবচেয়ে মারাত্মক আঘাতটা করেছিলেন ব্রুটাস, সিজারের পরম স্নেহভাজন ব্রুটাস। দেখো, সিজার কি দারুণ আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। জনতা চিৎকার করে উঠেছিল, মোস্ট নোবেল সিজার, উই উইল রিভেঞ্জ হিজ ডেথ। মহান সিজারের মৃত্যুর প্রতিশোধ নেবই। দেবতার মতো মহাত্মা দিয়ে বিরাট চিতা জ্বালিয়ে মৃত সিজারের সেদিন অগ্নি সৎকার হয়েছিল। তারপরেই বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে জ্বলন্ত কাষ্ঠ হাতে নিয়ে বেরিয়েছিল। সিজার শত্রু নিপাত যাক, সিজারের হত্যাকারীদের প্রত্যেকের বাড়িতে তারা আগুন ধরিয়ে দেবে, তাদের সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে, তারা প্রতিশোধ নেবে। অ্যান্টনি জল জল দৃষ্টিতে সেদিন ক্রূর জনতার দিকে তাকিয়ে দেখেছিলেন আর স্বগতোক্তি দিয়েছিলেন। অঘটন ঘটতে শুরু হয়েছে। মিসশেফ, থো আর্ট ফুড, টেক থো হোয়াট কোর্স থো উইথ। মার্ক অ্যান্টনির ঠাকুরদা ছিলেন এক নামকরা আইন ব্যবসায়ী, একজন স্বনামধন্য বাগ্যা।
বাপ ছিলেন এক সরল প্রাণ ভালো মানুষ। টাকা পয়সা খুব কিছু না থাকলেও তিনি গরিবকে দিতে রাখতে বড় ভালোবাসতেন। মা জুলিয়া ছিলেন তার জবরদস্ত স্ত্রী। বলতে গেলে তারই কাছে মার্ক অ্যান্টনির হাতেখড়ি হয়েছিল। তিনি লেখাপড়া শুরু করেছিলেন। মার্ক অ্যান্টনির মধ্যে সব চাইতে আকর্ষণীয় ছিল তার রূপ। তার সামরিক বিদ্যা পারঙ্গম দেহে ছিল অমিত তেজ। তিনি চেহারায় ছিলেন কর্দপকান্তি অনিন্দ, কিন্তু মনের দিক থেকে তিনি কেমন যেন একটু ছিলেন হালকা প্রগল্ভ। বন্ধু বান্ধবের সঙ্গে গল্পগুজব হই হল্লা করে আড্ডা দিতে পারলে তিনি আর কিছুই চাইতেন না। মার্ক অ্যান্টনি গর্ব করে তাদের পূর্বপুরুষ নাকি ছিলেন মহাবীর হারকিউলিস। হারকিউলিসের ছেলে অ্যান্টনের বংশে তাদের জন্ম। অ্যান্টনির বন্ধু বান্ধব এ কথা মনে প্রাণে বিশ্বাস করত। শিরায় শিরায় হারকিউলিসের রক্ত না বইলে এমন চেহারা, এমন পাথরে খোদাই পেশিবহুল দেহ লাবণ্য দেখা যায় কখনো? অ্যান্টনিকে দেখলেই মনে হয় ঠিক যেন ভাস্কর্য ও চিত্রে দেখা হারকিউলিসের একখানি জীবন্ত সবল ছবি। ঠিক তেমনই বিস্তৃত কপাল, সবীর্য পুরস্য, তেমনই তীক্ষ্ণ টিকেলো উন্নত নাক। অ্যান্টনি নিজের সম্বন্ধে পুরো মাত্রায় সচেতন ছিলেন। এক মুহূর্তের জন্যও ভুলতেন না নিজের রূপ, শক্তি ও সামর্থ্যের অভাবনীয় আকর্ষণীয় ক্ষমতার কথা। কিন্তু এত ক্ষমতা থাকলে কি হবে? ছোটবেলা থেকে অ্যান্টনি ভালো সঙ্গী পাননি। বিশেষ করে কিউরিও নামে এমন এক জঘন্য অপদার্থ ছেলের সঙ্গে তিনি বন্ধুত্ব করেছিলেন, যার প্রভাবে তিনি অল্প বয়স থেকে একজন কুখ্যাত মদ্যপায়ী ও ছেঁচড়ে হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত প্রচুর বদনাম হলো। তাকে চূড় লাঞ্ছনা ভোগ করে অপদস্থ হতে হলো। যাই হোক, অ্যান্টনি বড় হয়ে উঠলেন। সমর ক্ষেত্রে দেশের শাসন নীতিতে অংশগ্রহণ করলেন। কিছুদিন অত্যন্ত রূঢ়ভাষী কর্কশ রাজনৈতিক নেতা ক্লডিয়াসের সঙ্গে অ্যান্টনি কাজ করলেন। তারপর বিরক্ত হয়ে চলে গেলেন গ্রিসে। সেখানে ভালো করে যুদ্ধবিদ্যা শিখলেন, আর শিখলেন বক্তৃতা দেবার নিপুণ রীতি। এই বক্তৃতার তোড়েই তো তিনি রোমীয় জনতাকে ব্রুটাসের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। অ্যান্টনি বেশ কিছুদিন ধরেই সিরিয়ায় সেনাপতি গ্যাবিনাসের অধীনে এক অশ্বারোহী বাহিনীর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন। আর এই অধ্যক্ষ হিসেবেই তিনি একবার সাহায্য করেছিলেন মিশর অধিপতি একাদশ টলেমিকে তার সিংহাসন উদ্ধার করার ব্যাপারে। আর তখনই তিনি দেখেছিলেন পূর্ণিমার মতো এক পঞ্চাদশীকে। রোমের রাজনৈতিক ক্ষেত্র তখন একদিকে পম্পে দাঁড়িয়েছেন অভিজাত দলের প্রতীক হয়ে, আর তার বিরুদ্ধে জনসাধারণের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছেন জুলিয়াস সিজার। তখন অ্যান্টনি বেছে নিয়েছিলেন জুলিয়াস সিজারের পক্ষ। একদিকে সুন্দর বক্তৃতা, অন্যদিকে সিজারের দেওয়া টাকার জোরে অ্যান্টনি বেশ তাড়াতাড়ি উঁচু দিকে সিঁড়ি ভেঙেছিলেন। প্রথমেই হয়েছিলেন ট্রিবিউন বা ম্যাজিস্ট্রেট। জুলিয়াস সিজারও এই মনমোহন কর্মী বীর লোকটিকে হাতের লক্ষ্য করে নিজের পথ প্রশস্ত করেছিলেন। জুলিয়াস সিজার যখন রোমের বাইরে নতুন নতুন রাজ্য জয়ে ব্যস্ত ছিলেন, তখন সেই সুযোগে পম্পে রোমে নিজের একক আধিপত্য বিস্তারে সযত্নে মন দিয়েছেন। রোমের যাবতীয় ক্ষমতা থেকে অনুপস্থিত সিজারকে সরিয়ে দেবার জন্য সব রকমের চেষ্টা করেছেন। সেই সময় অ্যান্টনি যদি রোমে না থাকতেন, যদি তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে সেনেটের কার্যপদ্ধতি না বুঝতে পারতেন, তাহলে জুলিয়াস সিজার কোন পথে গিয়ে তার প্রতিষ্ঠার আসন পেতে বসতেন বলা মুশকিল। খ্রিস্টপূর্ব 44 অব্দ 15 মার্চের পরে রোমের নাটক খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল। জুলিয়াস সিজারের ঐতিহাসিক হত্যাকাণ্ডের পরে আমরা অ্যান্টনির গতিবিধি লক্ষ্য করেছি, দেখেছি তিনি কী করে রোমের আসন্ন বিপ্লবে অংশগ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। রোমের রাষ্ট্রবিপ্লব ক্রমে আরও জটিল আকার ধারণ করল। আবির্ভাব হলো আরও এক নায়কের। তার নাম কেইয়াস অক্টেভিয়ান সিজার। জুলিয়াস সিজার যখন নিহত হন, তখন অক্টেভিয়ানের বয়স ছিল মাত্র 19।
ইলিরিয়াতে বসে পড়াশোনা করছিলেন। ছোটবেলা থেকেই অক্টেভিয়ান ছিলেন ধীর স্থির গম্ভীর। ছোটবেলা থেকেই নিজেকে বড় করার চেষ্টা, নিজেকে গণ্যমান্য করার আকাঙ্ক্ষা। সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন জুলিয়াস সিজারের ভাগ্নে, কারো মতে ভাগ্নির ছেলে, নাতি। অক্টেভিয়ানের সতীর্থ ছিলেন মার্ক ভিপসাসিয়াস অ্যাগ্রিপ্পা। এক বয়স, এক মেধা, তবে অক্টেভিয়ানের চাইতে আরও একটু পাকা, আরও একটু খোলা দৃষ্টি। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড শুনে এগ্রিপ্পাই প্রথম লাফিয়ে উঠেছিলেন। বুঝতে পেরেছিলেন যে রোমে এবার যা শুরু হবে সেই সুযোগে অনেক কিছুই গুছিয়ে নেওয়া যাবে। এগ্রিপ্পা ছুটে গেলেন বন্ধু অক্টেভিয়ানের কাছে। ব্যস্ত হয়ে বললেন, তুমি এখানে বসে আছো? রোমের সোনার আপেলটি তাহলে কে পেড়ে আনবে? লেখাপড়া শিখেই তুলে এখন ছুটে যাও দেখি। 5 ভূতের নাচ থামিয়ে রোমের ভাগ্যটি নিজের হাতে তুলে নাও। সে ক্ষমতা তোমার আছে, আমি কোনো বাজে কথা বলছি না। অক্টেভিয়ানের সার্থক রাজনৈতিক সামরিক জীবনে এগ্রিপ্পার বন্ধুত্ব স্বর্গের আশীর্বাদ। অক্টেভিয়ান বন্ধুর কথা শুনলেন, নিজেও বুঝলেন। এই সময় অক্টেভিয়ান রোমে এলেন, এসে দেখা করলেন অ্যান্টনির সঙ্গে। খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে জুলিয়াস সিজারের উইল পড়লেন। জুলিয়াস সিজার তাকেই পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছেন, তাকেই উত্তরাধিকারী মনোনীত করে গেছেন। গল্পে আছে ক্লিওপেট্রা নাকি এই উইলের কথা জানতে পেরেই রোম ত্যাগ করেছিলেন। অক্টেভিয়ান যতক্ষণ জুলিয়াস সিজারের উইল পড়ছিলেন ততক্ষণ ধরে অ্যান্টনি লক্ষ্য করছিলেন অক্টেভিয়ানকে। উইল পড়া শেষ হলে অক্টেভিয়ান অ্যান্টনিকে বললেন, আর দেরি কেন, সব ব্যবস্থা করে ফেলা যাক। অ্যান্টনি একটু বিস্মিত হয়ে বললেন, কিসের ব্যবস্থা? কি করতে চাইছো? কেন? ওই যে উইলে লেখা আছে প্রত্যেকটি রোমীয় প্রজাকে নগদ 75টি করে টাকা দিতে হবে। অ্যান্টনি দুচোখ কপালে তুলে বললেন, প্রত্যেকটি লোককে গুনে গুনে 75টি টাকা? মুখের কথা, অত টাকা কোথায় পাবে? টাকা আপনার কাছেই আছে, ওগুলো দিলেই হবে। অ্যান্টনির চোখ দুটো একবার দপ করে জ্বলে উঠেই নিভে গেল। তারপরেই তিনি হো হো করে হেসে উঠলেন। অক্টেভিয়ানের পিঠ চাপড়ে বললেন, ছেলে মানুষ তো একেবারেই বাচ্চা। উইলে কি আছে না আছে ওই নিয়ে এইটুকু মাথায় এত ভাবলে কি চলে? না, তাতে স্বাস্থ্য ভালো থাকে? যাকগে, এসব আজে বাজে চিন্তা করে তোমাকে আর মন খারাপ করতে হবে না। ওসব ভাববার অন্য লোক আছে। জুলিয়াস সিজারের যাবতীয় সম্পত্তি, টাকা পয়সা আমার চাই। আমি তার একমাত্র উত্তরাধিকারী। অক্টেভিয়ানের মুখ কঠিন, গম্ভীর। অ্যান্টনি বুঝলেন অক্টেভিয়ান অনেক গভীর জলে বুদ্ধি খেলাচ্ছেন। শৌর্যে, বীর্যে, বুদ্ধিতে অক্টেভিয়ান একেবারে জাত গোখরো। জুলিয়াস সিজার কি আর সাধে এমন ছেলেকে রোম রাজ্যের ভার দিয়ে গেছেন? অ্যান্টনি আরও বুঝলেন যে অক্টেভিয়ান ফনা তুলেই রোমে এসেছেন। কারো কাছ থেকে এতটুকু বিরোধিতা দেখলেই তিনি ছোবল মারতে দ্বিধা করবে না। অ্যান্টনিও তৈরি ছিলেন। ব্রুটাসের বিরুদ্ধে জনতাকে খ্যাপানো সহজ ছিল, কিন্তু অক্টেভিয়ান যে পথ, যে নীতি নিয়েছেন তাতে আবেগের কোনো স্থান নেই। ঠিক আছে, অ্যান্টনি মনে মনে বললেন, দেখি তুমি কত বড় বাপের বেটা। আমার সঙ্গে প্যাচ খেলে তোমার কোনো সুবিধা হয় কি না। আমিও মার্ক অ্যান্টনি, আমিও একদিন জুলিয়াস সিজারের ডান হাত ছিলাম। নিক্তির ওজনে আমি নিশ্চয়ই তোমার চাইতে হালকা হব না। অসমবয়সী দুটি ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হলো। অক্টেভিয়ান ট্রিবিউন পদপ্রার্থী হলেন। সব চাইতে বেশি বাধা এলো অ্যান্টনির কাছ থেকে। শুধু তাই নয়, অ্যান্টনি স্পষ্টই বললেন, জনসাধারণের মন ভিজিয়ে তাদের সমর্থন লাভের জন্য অক্টেভিয়ান যদি কোনো বাড়াবাড়ি দেখায় তাহলে ফল ভালো হবে না। মনে থাকে যেন। দাঁতে দাঁত ঘষে অ্যান্টনি বললেন, তাহলে তোমাকে আমি জেলে পাঠাবো, সেখানে তোমাকে পচিয়ে পচিয়ে মারব। অক্টেভিয়ান স্থির মস্তিষ্কে অ্যান্টনির এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তা
তারপরেই যেখানে তিনি অ্যান্টনির বিরোধী ছিলেন প্রত্যেকের কাছে বন্ধুত্বের আবেদন জানালেন, সাড়াও পেলেন। তবে চাইতে আগে এগিয়ে এলেন সিসেরো, তখনকার রোমে যার প্রভাব সর্বত্র ছড়িয়েছিল। এদেরই সমবেত করার চেষ্টায় অক্টেভিয়ান সেনেটে নির্বাচিত হলেন। নির্বাচিত হয়ে জনসাধারণের সহযোগিতার জন্য তাদের উদাত্ত কণ্ঠে আহ্বান জানালেন, আহ্বান করলেন সৈন্যদের। অক্টেভিয়ান নিজের চারিদিকে সুন্দর এক বুর্জ তৈরি করে রেখেছিলেন। অ্যান্টনি প্রমাদ গুনলেন। তিনি বুঝলেন অক্টেভিয়ানকে চটানো মনেও মোটেও রাজনীতি সুলভ হয়নি। ছেলে মানুষ ভেবে যাকে তিনি নাকে দড়ি দিয়ে ঘোরাবেন বলে ঠিক করেছিলেন, সেই যে উল্টে অ্যান্টনি নাকে দড়ি লাগিয়ে ঘোরাবে, এ কথা কি তিনি কখনো কল্পনা করতে পেরেছেন? যাকগে, কি আর করা যাবে, এখন তো একটু সামলে নেওয়া দরকার। অ্যান্টনি রোমে শাসন পরিষদের একটা সভা আহ্বান করলেন। তাতে আমন্ত্রিত প্রধান হয়ে এলেন অক্টেভিয়ান। সকলের সামনে অ্যান্টনি ও অক্টেভিয়ানের মধ্যে কথাবার্তা হলো। আলোচনার মূল লক্ষ্য ছিল দুপক্ষকেই মানিয়ে নেওয়া। ঝগড়া বাড়ালেই বাড়বে, তিক্ততা সৃষ্টি করায় কোনো কৃতিত্ব নেই। অ্যান্টনি রাজি হলেন, অক্টেভিয়ানও আপত্তি করলেন না। দুজন দুজনের দিকে হাত বাড়িয়ে দিলেন। তাদের সৌহার্দ্যের করমর্দনে উপস্থিত সকলে খুশি হলেন। অ্যান্টনি বাড়ি ফিরে এলেন। মনে মনে একটু নিশ্চিন্তই হয়েছেন। অনেক দিন পরে একটু আরামের নিঃশ্বাস ফেলে শুতে পারলেন। ঘুম এলো। হঠাৎ ধড়মড় করে অ্যান্টনি লাফিয়ে উঠলেন। মানুষ এত বিশ্রী স্বপ্নও দেখে? অ্যান্টনি স্বপ্নে দেখলেন কিনা তার ডান হাতে বাজ পড়েছে, হাতখানা অসাড় অচল হয়ে গেছে। কদিন পরেই একটা গোপন খবরে অ্যান্টনি শিউরে উঠলেন। কি সর্বনাশ! অক্টেভিয়ান তাকে মেরে ফেলবার জোগাড় করছে। তাই সেদিন সভায় অত হাত নাড়াবার ঘটা। অ্যান্টনি তো জানেন অক্টেভিয়ান একবার যে কাজ করবেন বলে ঠিক করেন, সে কাজে তিনি কখনো ব্যর্থ হন না। অ্যান্টনি বুঝলেন আর জোড়াতালি দিয়ে চলবে না। দুজনের মধ্যে অমিলের ফাটল অনেক বড় হয়ে গেছে। সারানো অস্ত্র ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দুই পক্ষই যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধ আরম্ভ হলো, শেষও হলো। যুদ্ধের ফল দেখে সবাই বিস্মিত। মডেনার যুদ্ধে অক্টেভিয়ান কিনা পরাজিত করলেন অ্যান্টনিকে, অপরাজেয় অ্যান্টনিকে। তিনি তার অবশিষ্ট সৈন্যদের নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। অ্যান্টনি সত্যি পালিয়ে গিয়েছিলেন। অভাব, অনটন, দুঃখ, দুর্দশার চরম সীমায় পৌঁছে অ্যান্টনি পথ চলতে লাগলেন। লক্ষ্য আল্পস পর্বতমালা। যে করেই হোক আল্পস পর্বত লঙ্ঘন করতেই হবে। নাগরিক জীবনে অ্যান্টনি ছিলেন উচ্ছল, বিলাসী, বিশৃঙ্খল। কিন্তু সৈনিক জীবনে, বিশেষ করে যখন দুর্দিনের আশঙ্কা নেমে আসত, তখন অ্যান্টনি হতেন স্থির, সদাশয়, কষ্ট সহিষ্ণু। আল্পস পর্বতের দিকে এগিয়ে যেতে যেতে এই সময় অ্যান্টনি যেভাবে সৈনিকদের দুর্দশা, পীড়া ও নিদারুণ অভাবকে সমানভাবে ভাগ করে নিয়েছিলেন, সত্যি মনে হয় সৈনিক, পরিচালক, সেনাপতিকে এমন এক মহৎ প্রাণী হতে হয়। সৈনিকদের সঙ্গে এমনিতে অ্যান্টনির অত্যন্ত মেলামেশা ছিল, বন্ধুত্ব ছিল। সেনাপতি হয়েও তাদের সঙ্গে বসে হই হুল্লোড়, খাওয়া দাওয়ায় তিনি পরম উৎসাহী ছিলেন। কারো নিষেধে বা সমালোচনায় তিনি কখনো কান দেননি। মডেনার যুদ্ধের পর পলায়মান সৈনিকদের জীবনে অ্যান্টনি যেন আরও আন্তরিক হলেন, আরও কাছে এগিয়ে এলেন। সেই দুঃসময়ে অ্যান্টনি সৈনিকদের সঙ্গে বসে একসঙ্গে পান করেছেন দূষিত জল, খেয়েছেন বুনো ফলমূল, এমনকি বুনো গাছের বাকল পর্যন্ত। অ্যান্টনির আল্পস পর্বত পার হওয়ার মূল উদ্দেশ্য ছিল পর্বতের ওপাশে সসৈন্য বিরাজমান সেনাপতি লেপিডাসের সঙ্গে সাক্ষাৎ করা। অনেক দিনের অযত্ন বর্ধিত লম্বা লম্বা চুল ও দাড়ি ভর্তি মুখ নিয়ে কৃষ্ণ আচ্ছাদনে নিজেকে আবৃত করে রাতের অন্ধকারে অ্যান্টনি যখন লেপিডাসের সঙ্গে দেখা করলেন, তখন লেপিডাস তাকে কোনো সাহায্য করা তো দূরে থাক,
তাকে সরিয়েই ফেলতে চাইলেন। কিন্তু অ্যান্টনি তার অপূর্ব বাচনভঙ্গির সাহায্যে বক্তৃতা দিয়ে নিজের অবস্থা বুঝিয়ে লেপিডাসের সেনাবাহিনীকে এমন মুগ্ধ করে ফেললেন যে দেখা গেল লেপিডাসের সৈন্যরা নিজেদের সেনাপতিকে ছেড়ে দিয়ে অ্যান্টনির পক্ষে যুদ্ধ করার জন্যই অস্থির। লেপিডাস আর কি করেন, সৈন্যদের ব্যাপার স্যাপার দেখে বলতে গেলে অ্যান্টনির কাছে আত্মসমর্পণ করলেন। তবে অ্যান্টনি লেপিডাসকে কোনো শাস্তি দেওয়া দূরে থাক, বরঞ্চ তাকে আরও সম্মান দেখালেন, সেনাবাহিনীর একেবারে মাথায় তাকে রাখলেন। তবে প্রকৃতপক্ষে লেপিডাসের শিবিরের যাবতীয় কর্তৃত্ব যে অ্যান্টনির হাতেই থাকবে এটা সকলেই বুঝতে পারলেন। তবে প্রকৃতপক্ষে লেপিডাসের শিবিরের যাবতীয় কর্তৃত্ব অ্যান্টনির হাতে থাকবে এটা সকলেই বুঝতে পারলেন। অ্যান্টনি এবার দলে বলে বেশ ভারী হয়ে আবার আল্পস পর্বত পার হয়ে ইটালিতে এলেন। এসে বুক ফুলিয়ে দাঁড়ালেন। কই হে অক্টেভিয়ান, এবার এসো, এক এক হাত হয়ে যাক। অক্টেভিয়ান লক্ষ্য করলেন সব কিছু, অ্যান্টনির তোড়জোড়ও দেখলেন, কিন্তু তখন আবার হাওয়া উল্টো দিকে বইতে শুরু করেছে যে অ্যান্টনির সঙ্গে তো এখন ঝগড়া বিবাদ করলে চলবে না, এখন দুজন মিলে যে আরেকজনকে বধ করতে হবে। তার নাম টিলিয়াস সিসেরো, যেমন বাগী তেমনি পণ্ডিত, দর্শন, বিজ্ঞান, আইন ও অলঙ্কার শাস্ত্রে তেমনি অদ্ভুত ব্যুৎপত্তি। অক্টেভিয়ানকে সাহায্য করবার জন্য এই সিসেরোই তো সবার আগে এগিয়ে এসেছিলেন। রাজনীতিতে সিসেরো এক গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করেছিলেন, রোমের কনসাল পদে নিয়োজিত হয়েছিলেন, রিপাবলিক মতে বিশ্বাসী ছিলেন। যেহেতু সিসেরো সাধারণ ঘরে জন্ম নিয়েছেন সেহেতু রোমের অভিজাতরা পছন্দ করত না। সিনেটেরও একনিষ্ঠ সমর্থন তিনি কোনোদিনও লাভ করেননি। সিসেরো তার রাজনৈতিক জীবনে বহু ঝড়ঝঞ্ঝা ভোগ করেছেন, নির্বাসিত হয়েছেন, সম্পত্তি হারিয়েছেন। সিসেরোর সবচাইতে সার্থকতা রাজনীতিতে ততটা নয়, যতটা তার রচনায়, তার বক্তৃতায়। তার রচনা সম্ভার সাহিত্য, দর্শন, চরিত্র বিশ্লেষণ ও ঐতিহাসিক ঘটনায় চিরসমৃদ্ধ। পম্পে ও সিজারের দ্বন্দ্বে সিসেরো পম্পেকে সমর্থন করেছিলেন। সিজারের একনায়কতন্ত্রের শাসনকালে তিনি নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, আর সেই সময়টাতে তিনি নিজেকে পুরোপুরি লেখার কাজে লাগিয়েছিলেন। জুলিয়াস সিজার হত্যাকাণ্ডের পর সিসেরো আবার রাজনীতিতে নাম লেখালেন, রিপাবলিক দলের নেতা হলেন, আর অত্যন্ত বিশ্বাস করে আস্থা স্থাপন করলেন অক্টেভিয়ান সিজারের ওপর। অক্টেভিয়ানের ছেলে মানুষ বয়স, উৎসাহ, উদ্দীপনা, চেহারা দেখে স্নেহে ভরসায় সিসেরোর মন ভরে উঠল। রোমের রিপাবলিক দীর্ঘজীবী হোক, দীর্ঘায়ু হোক অক্টেভিয়ান। অক্টেভিয়ানও সঙ্গে সিসেরোকে শ্রদ্ধা করতেন, তার রাজনীতির ওপর নির্ভর করেন। সিসেরো এবার ধনে প্রাণে ভরসা পেয়েছেন। সিসেরো স্বপ্ন দেখেছিলেন অক্টেভিয়ান দেবতা জুপিটারের বরপুত্র। জুপিটার স্বপ্নেই বলেছিলেন এই যুবক যখন রোমের অধিকর্তা হবে তখন নাকি সব গৃহবিবাদের অবসান হবে। আসলে সিসেরো একেবারে পছন্দ করতেন না মার্ক অ্যান্টনিকে। অ্যান্টনির বিরুদ্ধে দাঁড় করানোর জন্য যে শক্তিশালী হাতিয়ারটি তার দরকার ছিল অক্টেভিয়ানের মধ্যে তাই খুঁজে পেয়েছিলেন। অ্যান্টনির চালচলন, কথাবার্তা, তার রাজনৈতিক মতবাদ নিয়ে সিসেরো তীক্ষ্ণ সমালোচনা করে যে 14টি বক্তৃতা রচনা করেছিলেন সেই সব একসঙ্গে করে নামকরণ করেছিলেন ফিলিপিক্স। আলেকজান্ডারের পিতা ম্যাসিডনা ধনপতি ফিলিপের বিরুদ্ধে যেমন প্রসিদ্ধ বাগী ডিমস্থেনিস বক্তৃতার মাধ্যমে সমালোচনা করতেন, ঠিক সেই নীতি অনুযায়ী সিসেরো যখনই সুযোগ পেতেন তখনই অ্যান্টনির বিরুদ্ধে কথা বলেছেন, বক্তৃতা রচনা করেছেন। অ্যান্টনির বিরুদ্ধে যখন অক্টেভিয়ান দাঁড়ালেন তখন থেকে সিনেট, সভা সমিতি সব জায়গায় সুপ্রতিষ্ঠিত করার জন্য
সিসেরো নিজের যা কিছু প্রভাব প্রতিপত্তি সব কাজে লাগিয়েছিলেন, অক্টেভিয়ানকে উঁচুতে উঠতে আন্তরিকতার সাথে সাহায্য করেছিলেন। কিন্তু হঠাৎ সিসেরো লক্ষ্য করলেন সব মিথ্যে, সব ছলনা। তিনি ভীষণ ঠকিয়েছেন প্রিয় অক্টেভিয়ান। সিসেরোকে যতদিন কাজে লেগেছে, অক্টেভিয়ান তাকে ভক্তি শ্রদ্ধা দেখিয়েছেন। নিজেকে ক্ষমতায় খানিকটা সুদৃঢ় করবার পর অক্টেভিয়ান দেখলেন সিসেরোকে আর দরকার নেই, এখন দরকার অ্যান্টনি ও লেপিডাসকে। সিসেরো অবাক বিস্ময়ে দেখলেন অক্টেভিয়ান, অ্যান্টনি ও লেপিডাস কেমন সুন্দরভাবে সম্পত্তি ভাগ করার মতো রোম সাম্রাজ্যকে ভাগ করে নিলেন। রিপাবলিক মতের সমাধি দিতে উদ্যত হলেন। সিসেরো দুঃখ পেলেন, আবার ভয়ও পেলেন, প্রাণের ভয়। ওরা তিনজন মিলে যাদের মেরে ফেলতে হবে তাদের নামের যে দীর্ঘ তালিকা তৈরি করেছিলেন, তার মধ্যে সিসেরোর নামটা ছিল সকলের আগে। অক্টেভিয়ান নাকি প্রথমটায় সিসেরোকে হত্যা করার প্রস্তাবে আপত্তি করেছিলেন, কিন্তু পরে মত দিয়েছেন। সিসেরোর কানে একথা পৌঁছল। বৃদ্ধ সিসেরো প্রাণটুকু রক্ষা করবার জন্য একবার এখান একবার ওখান করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত পিছু পিছু ধাওয়া করা হত্যাকারীরা তাকে ধরেই ফেললেন। 64 বছর বয়সে সিসেরো নিহত হলেন। মৃত্যুর পর তার দেহ থেকে মাথাটা কেটে ফেলা হয়েছিল, আর অ্যান্টনির আদেশে কেটে নেওয়া হয়েছিল ডান হাতখানা। কারণ ওই হাত দিয়েই সিসেরো তার ফিলিপিক্স লিখেছিলেন, অ্যান্টনির বিরুদ্ধে বিষ ঢেলেছিলেন। কাটা মুন্ডু আর হাতখানা রোমের রোস্ট্রাম বা বক্তামঞ্চে পেরেক দিয়ে টাঙিয়ে লোকদের দেখানো হলো, সবাই দেখো, কর্তার বিরুদ্ধে গেলে কি দশা হয় তাকিয়ে দেখো। অ্যান্টনি, লেপিডাস ও অক্টেভিয়ান একসঙ্গে রোমের শাসনভার নিলেন। তাদের তিনজনকে নিয়ে তৈরি হলো ট্রায়াম্ভারেট। এদের একসঙ্গে হওয়ার কারণ ছিল, কারণ ইতিমধ্যে খবর এসেছিল মেসিডনে ব্রুটাস আর ক্যাসিয়াস বহু সৈন্য সাজিয়েছেন। রোমের ত্রিমূর্তি যেন মনে না করেন ব্রুটাস তার দাবি ছেড়ে দেবেন, অথবা ক্যাসিয়াস নীরবে নিভৃতে তার শেষ জীবনটুকু কাটিয়ে যাবেন। তারা যুদ্ধের জন্য প্রস্তুত। অ্যান্টনি, অক্টেভিয়ান, লেপিডাসও নিশ্চয়ই ভয় পেয়ে চুপ করে থাকবেন না। এই যুদ্ধে অক্টেভিয়ানের প্রধান ভরসা হলো অ্যান্টনি। অ্যান্টনি বয়সে বড়, বীরত্ব ও অভিজ্ঞতাতেও বড়। অ্যান্টনি অক্টেভিয়ান সৈন্যবাহিনী নিয়ে ফিলিপ্পি অভিমুখে চললেন। যুদ্ধক্ষেত্র সেখানেই। ওদিকে ব্রুটাস ও ক্যাসিয়াস সার্ডিসে তাঁবু খাটিয়েছেন। সেখানে টাকা পয়সা নিয়ে দুজনে খুব খানিকটা ঝগড়া হয়ে গেল। তারপর আসন্ন বিপদের কথা ভেবে দুজনের আবার মিলও হলো। সার্ডিসে ব্রুটাসের তাঁবু। রাত গভীর, ব্রুটাসের ঘুম আসছে না। আজকাল কি যেন হয়েছে। রাত্রির আহারের পর মাত্র কিছুক্ষণের জন্য চোখ দুটো জুড়িয়ে আসে, তারপর সারা রাত জেগে থাকা আর দুশ্চিন্তা দুর্ভাবনায় মাথা গরম হয়ে যাওয়া। কে তুমি? হঠাৎ ব্রুটাস ফিসফিসিয়ে বলে উঠলেন। ব্রুটাসের দৃষ্টি কি ক্ষীণ হয়ে গেছে? বাতিটা কি নিভে আসছে? কে এই ছায়ামূর্তি? বিকট ছায়া ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। হাউ আই উইল দিস টেম্পার বার্নস? হ্যাঁ, who comes here? I think it is the weakness of my eyes that shapes the monstrous apparition. It comes upon me. Art thou anything? Art thou some god, some angel, or some devil that makes my blood cold and my hair to stare? Speak to me, what thou art? শেক্সপিয়ারের ব্রুটাস শঙ্কায় বিস্ময়ে বলে উঠলেন, কে তুমি? তুমি কি সত্যি কিছু? তুমি কি দেবতা, দেবদূত না দানব? আমার রক্ত হিম হয়ে আসছে, মাথার চুল খাড়া হয়ে উঠেছে। কে তুমি? ছায়ামূর্তি উত্তর দিল, তোমার বৈরী প্রেতাত্মা ব্রুটাস। তুমি এখানে কেন? তোমাকে বলতে এসেছি, ফিলিপ্পিতে আমাদের দেখা হবে। তোমার সঙ্গে আবার দেখা হবে? ব্রুটাস জিজ্ঞেস করেন। ফিলিপ্পিতেই দেখা হবে। বেশ, সেখানেই দেখা হবে। ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। জুলিয়াস সিজারের অশান্ত প্রেতত্বা প্রতিশোধ নেবে, আগে থেকে জানিয়ে দিয়ে গেল ব্রুটাসকে।
দো শ্যাল সি মি অ্যাট ফিলিপ্পি। ব্রুটাস ও ক্যাসিয়াস সসৈন্যে ফিলিপ্পি অভিমুখে যাত্রা শুরু করলেন। অ্যান্টনি ও অক্টেভিয়ান নাকি অপরদিকে প্রস্তুত হয়ে আছেন। দুই পক্ষই উড়িয়েছে যুদ্ধের নিশান, রক্তরাঙা পতাকা। দুর্দুভি ধ্বনির সঙ্গে মিশে গেছে রণোন্মাদ সৈন্যের ক্রুদ্ধ হুঙ্কার, অশ্বের রেশা রব, সৈন্যাধ্যক্ষের দৃঢ় আদেশ। একদিকে এসে দাঁড়ালেন ব্রুটাস ক্যাসিয়াস, অপরদিকে দেখা দিলেন অ্যান্টনি অক্টেভিয়ান। অক্টেভিয়ান চেঁচিয়ে বলে উঠলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই আমার তরবারি। যতক্ষণ না জুলিয়াস সিজারের 33টি আঘাতের প্রতিশোধ নিতে পারি, ততক্ষণ এই তরবারি এমনই খোলা থাকবে। ফিলিপ্পিতে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধের প্রথম দিকে ব্রুটাসের আক্রমণের ধাক্কায় অক্টেভিয়ান নাজেহাল হয়ে পড়লেন। ব্রুটাসের সামনে দাঁড়াতে পারলেন না। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে তিনি প্রাণে বাঁচলেন। অন্যদিকে কিন্তু উল্টো ফল হলো। অ্যান্টনির কাছে ক্যাসিয়াস শোচনীয়ভাবে পরাজিত হলেন। তিনি নত মুখে ফিরে এলেন নিজ শিবিরে। কিছুক্ষণ পর ক্যাসিয়াস তার সঙ্গী অনুচর পিন্ডারাসকে ডাকলেন। পিন্ডারাস শিবিরে ঢুকে আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। ক্যাসিয়াস নিজের গায়ের ঢিলে জামাটা মাথার উপরে তুলে দিয়ে অনাবৃত ঘোড়ার দিকে এগিয়ে গেলেন। পিন্ডারাসকে বললেন, আমি শত্রুর হাতে লাঞ্ছিত হতে চাই না। তুমি আমাকে তরবারি দিয়ে আঘাত করো, আমার প্রাণ নিয়ে আমাকে বাঁচাও। সেদিন পিন্ডারাসের আঘাতে ক্যাসিয়াসের দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ব্রুটাস ক্যাসিয়াসের মৃত্যু সংবাদ শুনে দুঃখের কান্নায় ভেঙে পড়লেন। শেষ মহাপ্রাণ রোমান চলে গেল। ব্রুটাসের ভবিষ্যতের ওপর ম্লান ছায়ায় ভারী পর্দা নেমে এলো। মানসিক বলে বলিয়ান ব্রুটাস তবু সৈন্যবাহিনীকে আরও ভালো করে সাজালেন, তাদের নানান উৎসাহ দিলেন, পুরস্কারের লোভ দেখালেন। কিন্তু সব বৃথা, সব ব্যর্থ হলো। অ্যান্টনির কাছে ব্রুটাস পারলেন না। যুদ্ধক্ষেত্রে তিনিও পরাজিত হলেন। ব্রুটাস বুঝতে পারলেন তার আধিপত্য আশা আকাঙ্ক্ষা চুরমার হয়ে ভেঙে পড়েছে। তার জীবনের মেয়াদ ফুরিয়ে এসেছে। জুলিয়াস সিজারের প্রেতাত্মা প্রতিশোধের জন্য তার পিছু পিছু কালো ছায়া বিস্তার করে চলেছে। তাকে সার্ডিসে দেখা গেছে, আবার দেখা গেছে যুদ্ধে পরাজয়ের ঠিক আগের দিনের রাত্রে ফিলিপ্পির শিবিরে। দো শ্যাল সি মি অ্যাট ফিলিপ্পি। ব্রুটাস সব স্পষ্টই বুঝলেন, মহাকালের ডাক এসে গেছে। পরাজয়ের লাঞ্ছনা নিয়ে অন্তত মার্ক ব্রুটাস বেঁচে থাকতে পারেন না। ব্রুটাস বন্ধু ভলমিনিয়াসকে ডাকলেন। তাকে বললেন, তুমি এই তরবারিখানা ধরো, আমাকে বাঁচাও। ভলমিনিয়াস মাথা নেড়ে অসম্মতি জানিয়ে চলে গেলেন। ব্রুটাসের কানে ভেসে এলো শত্রুপক্ষের রণদুমধুতি, তাদের জয়োল্লাস। আর দেরি নয়। ব্রুটাস এবার ডেকে পাঠালেন অনুচর স্ট্র্যাটোকে। তাকেও অনুরোধ করলেন, এই তরবারিখানা ধরে সোজা করে ধরো। স্ট্র্যাটো প্রভুর কথা অমান্য করল না, তবে তার আগে প্রভুর সঙ্গে করমর্দন করল, তাকে শ্রদ্ধা জানালো। তারপর তীক্ষ্ণ মুখ তরবারিখানা এগিয়ে দিল। ব্রুটাস ঝাঁপিয়ে পড়ে সেই তরবারিতে আমূল বিদ্ধ করলেন নিজের বক্ষাদেশ। ব্রুটাস আত্মহত্যা করলেন। ব্রুটাস নিজের সম্মানকে রক্ষা করলেন। যুদ্ধের জয়লাভের পর অ্যান্টনি ব্রুটাসের রক্তাপ্লুত মৃতদেহ দেখলেন। বললেন, অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হলো ব্রুটাস। তুমি আমার ভাইকে মেরেছ, হত্যা করেছ জুলিয়াস সিজারকে। আজ তার প্রতিশোধ হলো। এখন তোমার ওপর আমার আর কোনো বিদ্বেষ নেই। তোমাকে আমি অসম্মান করব না। মাথা নিচু করে অ্যান্টনি কিছুক্ষণ নীরব শ্রদ্ধা জানালেন। তারপর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে ব্রুটাসের অন্ত্যক্রিয়ার ব্যবস্থা করলেন। এক মূল্যবান রক্তবর্ণ সম্মান বস্ত্র দিয়ে ব্রুটাসের দেহ আচ্ছাদন করা হলো। একটি লোক আবার এই আচ্ছাদন বস্ত্রটি সম্বন্ধে এত লুব্ধ হয়েছিল যে সে এটি চুরি করে নিল। অনুসন্ধানে লোকটি ধরা পড়ল। অ্যান্টনির আদেশে তার মৃত্যুদণ্ড হলো। ব্রুটাসকে অসম্মান করার শাস্তি একমাত্র মৃত্যু, তার চাইতে কিছু কম নয়। ব্রুটাসের চিতাভস্মের কিছুটা পাঠিয়ে দেওয়া হলো মা সার্ভিলিয়ার কাছে। ফিলিপ্পির যুদ্ধে এত বড় জয়ের কৃতিত্ব প্রধানত অ্যান্টনিরই প্রাপ্য। কেননা প্রথম দিকের যুদ্ধে অক্টেভিয়ান পরাজিত হয়েছিলেন,
শেষের দিকে ব্রুটাসের সঙ্গে যুদ্ধে চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তখন অক্টেভিয়ান ছিলেন অসুস্থ, তাই যুদ্ধের সমস্ত তীব্রতা দায় দায়িত্ব এসে পড়েছিল অ্যান্টনির উপরে। অ্যান্টনির রণনৈপুণ্যের মস্ত বড় প্রমাণ ফিলিপ্পির যুদ্ধ এবং রাজনীতির ইতিহাসের থেকে ক্যাসিয়াস ও ব্রুটাসের বিদায়। মার্ক অ্যান্টনি, অক্টেভিয়াস আর লেপিডাস এরা রোমের সাম্রাজ্যকে নিজেদের মধ্যে 3টি শাসনতান্ত্রিক ভাগে ভাগ করে নিয়েছিলেন। অক্টেভিয়ান পেয়েছিলেন রোম ও পশ্চিমাঞ্চল, অ্যান্টনি পূর্বাঞ্চল, এশীয় সাম্রাজ্য, আর লেপিডাসের ভাগে পড়েছিল কার্থেজীয় জঙ্গল। অক্টেভিয়ান সিজার তখন একটু সুস্থ হয়েছেন, তিনি ফিরে এলেন রোমে। অ্যান্টনি এলেন গ্রিসে, সেখান থেকে যাবেন এশিয়ায়, পূর্বাঞ্চলে। এখন কত কাজ! যদিও অ্যান্টনি, অক্টেভিয়ান ও লেপিডাস এই 3জনই রোমের শাসনক্ষেত্রে ট্রায়াম্ভারেট, তবুও বয়স ও অভিজ্ঞতায় অ্যান্টনিই তো সবার চাইতে বড়। কাজেই রাজ্য চালানোর প্রধান দায়িত্ব তার। রাজ্য চালানো, বিশেষ করে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও ফিলিপ্পির মতো এত বড় একটা গৃহযুদ্ধের পর খুব সোজা ব্যাপার ছিল না। যেমন বুদ্ধি আর ধৈর্যের দরকার, তেমনই দরকার টাকার। টাকার দরকারটাই সব চাইতে বেশি। টাকা চাই, অনেক টাকা। প্রাচ্য অঞ্চলে অ্যান্টনির সফর প্রধানত ওই উদ্দেশ্যেই। অবশ্য সিজারের মৃত্যুর পরে অ্যান্টনি অনেক টাকার কর্তৃত্ব পেয়েছিলেন। রোমের রাজভাণ্ডার তার হাতের মুঠোয় এসে পড়েছিল। এছাড়া অ্যান্টনির সঙ্গী পার্শ্বচরেরা যতটা পেরেছিল রাজ্যের বিধবা আর নাবালকদের সম্পত্তি, টাকা পয়সা কৌশলে ছলে বলে কেড়ে নিয়েছিল। বেশি করে ট্যাক্স বসিয়েছিল, প্রজা সাধারণদের শোষণ করেছিল। এই ব্যাপারে অ্যান্টনি যে সব সময় প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন তা নয়। অ্যান্টনির জন্মগত দোষ ছিল কামনার আবেগে বুদ্ধি বিবেচনা সব কিছু জলাঞ্জলি দিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা। এই জীবনে টাকার প্রয়োজনটাই সব চাইতে বেশি। সুতরাং অ্যান্টনি 2 হাত ভরে টাকা নিতে পারলেই খুশি থাকতেন, তলিয়ে দেখতেন না টাকার উৎসটা কি বা কারা। সব চাইতে সর্বনাশের ব্যাপার হলো যখন অ্যান্টনি চাটুকার সঙ্গী সাথীরা রোমের ভেস্টা দেবীর মন্দির থেকে বহু লোকের গচ্ছিত ধনরত্ন লুটে নিতে লাগলো। ধর্মের মান রক্ষা করা প্রয়োজন মনে করল না। অ্যান্টনি যুদ্ধক্ষেত্রে অদ্ভুত মনোবল ও ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। নিপুণ শক্তিতে যুদ্ধ চালিয়েছেন। আদর্শ মহত্ব দেখিয়ে সৈনিকদের সঙ্গে বন্ধুভাবে দুর্গম পথে চলেছেন। রাজ্যের ঘোর বিপদে অপরিহার্য নেতৃত্ব নিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এই সবের বাইরে অ্যান্টনি ছিলেন একেবারে বিপরীত স্বভাবের মানুষ। কাজের দায়িত্ব একটু হালকা হয়ে গেলেই জীবন দর্শনেও তিনি হতেন হালকা, চটুল, লোভী, চাটুবাদে বিশ্বাসী এক অন্য ধরনের জীব, একেবারে চারবাকপন্থী। যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন বাঁচবে সুখ করে নাও। অ্যান্টনি সুখ শব্দটি স্থূল শব্দেই ব্যবহার করতেন, তাই তার এই জীবনটাও ছিল স্থূল, অমার্জিত, অপরিশোধিত। অ্যান্টনির এই চারিত্রিক স্থূলতা অক্টেভিয়ানের কাছে অজানা ছিল না। মনে মনে হেসে স্থৈর্য ও ধৈর্যের প্রতীক অক্টেভিয়ান অতি ধীরে ধীরে নিজের রাস্তা পরিষ্কার করতে লাগলেন। তাই অক্টেভিয়ান যখন রোমে বসে বিদ্রোহ, আত্মকলহ, বিশৃঙ্খলা দমন করে ভবিষ্যৎ সম্রাট অগাস্টাস সিজারের আসন পাচ্ছিলেন, তখন অ্যান্টনি নায়কের মতো ঘুরে বেড়াচ্ছিলেন প্রাচ্যের দেশ দেশান্তরে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে। রোমের নামে তখন সবাই ভীত। সেই রোমের অন্যতম প্রতিনিধি অ্যান্টনি। যেমন রূপ তেমনই প্রতাপ। রাজারা এগিয়ে এলেন। অ্যান্টনির নির্দেশে সীমা সংখ্যাহীন টাকার রাশি জলের মতো গড়িয়ে এলো অ্যান্টনির খাস ভাণ্ডারে। কোথা থেকে টাকা আসছে, কার রুটিতে কতটা টান পড়ছে, অ্যান্টনির এত শত ভাবার সময় নেই। শুধু সবাইকে তার আদেশ শিরোধার্য করতে হবে, তাকে খুশি করতে হবে, টাকা দিয়ে দিয়ে তার মনকে সারাক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তবেই আখেরে যা কিছু সুবিধে। তাই রাজরাজরারা ভেটের পর ভেট, উপহারের উপর উপহার পুজো দিতে লাগলেন অ্যান্টনির পায়ে। আর তাদের রানীরা? স্বর্গের রাজা সচিপতির মতোই চেহারা অ্যান্টনির। দীর্ঘ বলিষ্ঠ দেহ, প্রসর ললাট, দীর্ঘায়িত ধারালো 2 চোখ, সোনালি কোকড়া চুল,
সুঠাম মুখশ্রী। অ্যান্টনি ইতিহাসের নায়ক, নাটক উপন্যাসের নায়ক। অ্যান্টনি রূপসীর কাম্য, সর্বকালের নায়ক। পরিধানে অতি রস্য পোশাক, গায়ে ঢিলে জামা, কোটি দেশে প্রশস্ত অসি। অ্যান্টনি জোরে জোরে পা ফেলতেন, উঁচু গলায় কথা বলতেন। জীবন রসে ভরপুর হয়ে আমোদ আহ্লাদে তিনি মাতাল হতেন। মুগ্ধ লোক আঙুল দেখিয়ে বলতো, ওই যে হারকিউলিস, রক্ত মাংসের হারকিউলিস। রূপসী মেয়েরা অ্যান্টনির দিকে চোখ তুলে তাকাতো, দেখত তার দেহের প্রতি রোমকূপে কামনার উচ্ছলতা, তার চোখের তারাজ আমন্ত্রণের ঝিলিক। তাই প্রাচ্যের রাজারা যখন এলেন, উপহারের থলি নিয়ে নতমস্তকে, তাদের রানীরা এলেন রূপের ডালি নিয়ে উদ্ধত যৌবনে। যৌবনের প্রতিদ্বন্দ্বিতায় জিতলে তবেই তো অ্যান্টনির কাছে যাওয়া, বহু সাধনালব্ধ তার জন্য ধন্য হওয়া। অ্যান্টনির প্রতি তখন প্রতিটি রাতই আরব্য উপন্যাসের সহস্র এক রজনী। সাকিয়ার সুরা, কামনার নেশা, ভোগ আর আরতি। দুর্লভ সুমরায় অ্যান্টনির চোখ জ্বলে উঠত। জীবন তো শুধু ধারণ করবার জন্য নয়, ভোগ করার জন্যও তো বটে। অ্যান্টনি আগে থেকেই জানতেন তার এ প্রাচ্যে সফর যেমন টাকার স্রোত বইবে, তেমনই বইবে আনন্দের। তাই তিনি আসবার পথে ইটালি থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন গাইয়ে বাজিয়ে আর নাচিয়ের দল। নইলে যখন যে ছন্দে জীবনের সুর বাজবে, তখন সেই সুরে তালে লয়ে সহযোগিতা করবে কারা? অ্যান্টনি তার এই চপল তরল রূপের চরম দেখালেন যখন তিনি এফিসিউস রাজ্যে প্রবেশ করলেন। তিনি তখন ব্যাকাস দেবতা ও ডিওনাইসাস, প্রাচীন হেলেনীয় জগতের সুরা দেবতা, সবুজ সতেজ উর্বর, শক্তির প্রতীক। বসুমতী ফুলে ফুলে ভরে ওঠেন এই দেবতারই প্রচণ্ড জীবনী শক্তির আশীর্বাদে। অ্যান্টনির দেহ মনেও সেদিন ছিল এক বন্য প্রকৃতির অনন্ত শ্যাম প্রাচুর্য। সমস্ত শহরটা তখন উৎসব প্রাঙ্গণ। অ্যান্টনির অভ্যর্থনার জন্য এগিয়ে এসেছিল বহু কুমারী তন্বীর দল। বিচিত্র তাদের অঙ্গ সজ্জা, উচ্চকিত তাদের তনুদেহ। উৎসবকে আরও উৎশীল করে তুলেছিল তরুণ ও কিশোর বাহিনী। ফুলে ফুলে পত্রপল্লবে তাদের দেহসজ্জা, তাদের বর্ষা ফলকে আইভিলতা, গন্ধমাতাল ফুলের মালা। কারো বা হাতে বাঁশি, কারো বা বীণা, তাতে সুরের ঝঙ্কার। অ্যান্টনির মনে সেদিন অন্য অন্য উদ্দামতা। তার শক্তি লাঞ্ছিত অঙ্গে সেদিন যৌবন রঙের উজ্জ্বল উৎসব। সেনাপতি অ্যান্টনি, রোম সাম্রাজ্যের অন্যতম ভাগ্যবিধাতা অ্যান্টনি এফিসিউসে উচ্ছৃঙ্খলার চরম দেখিয়েছিলেন। শুধু সুরা পান করেছিলেন, হুল্লোড়ের বান বইয়ে দিয়েছিলেন। তার নেশায় নিমিলিত চোখে সেদিন ধরা পড়েনি জীবনের রূঢ় বাস্তব। তাই তিনি বেশ কিছুদিন ধরে ভুলে গিয়েছিলেন যে জীবনে কর্তব্য আছে, বিবেচনা আছে, আছে প্রজাধর্ম, রাজ্য পালন। একদিকে বন্য উল্লাস, অন্যদিকে অর্থের জন্য প্রজাদের ওপর বর্বর অত্যাচার, তাদের হৃদয় বিদারক হাহাকার। অথচ অ্যান্টনির দৃষ্টি রুদ্ধ করে রেখেছিল চাটুকর মোসাহেবের দল। তাদের কেবলই চাওয়া, আর অ্যান্টনি কেবলই দেওয়ার ফলে সেদিন কত লোক যে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিল, 7 পুরুষের ভিটে থেকে উৎখাত হয়েছিল, তার ঠিক নেই। দেশের যখন সর্বশান্ত অবস্থা, চারিদিকে যখন অভাবের দুর্দশা, তখন জনসাধারণের প্রতিনিধি হিসাবে এগিয়ে এলেন হাইব্রিজ। তিনি সাহসে ভর করে অ্যান্টনিকে জানালেন তার নামটিকে পুঁজি করে তার সঙ্গী সাথীরা কীভাবে এশীয় রাজ্যগুলির সর্বনাশ করছে, টাকা নিয়ে কী রকম ছিনিমিনি খেলছে। চটু বাক্যে সরল অ্যান্টনিকে মুগ্ধ করে ভুলিয়ে তারা দেশগুলিকে কি লাঞ্ছনাই না দিয়েছে। অনুতাপ ও দুঃখে অ্যান্টনির মন খান খান হয়ে গেল। প্রজাদের কাউকে তিনি দুঃখ দিতে চান না। অভাবের তাড়নায় প্রজাদের জর্জরিত করতে তার মন চায় না। তবুও তাকে ভুলিয়ে অন্ধ করে বন্ধুদের এ কি ব্যবহার? অ্যান্টনি এবার স্থির প্রতিজ্ঞ হলেন। আর হাসি নয়, উল্লাস নয়, এবার শুধু কাজ, এবার শুধু কর্তব্য। তারই সঙ্গে আবার যুদ্ধযাত্রা, দেশ জয়, রোম সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি, গৌরব বৃদ্ধি।
অ্যান্টনির হঠাৎ মনে পড়ল নীল নদের তীরে মিশরের কথা। মিশর রোমের শস্য ভাণ্ডার, মিশর খেতে দেবে, মিশর টাকা দেবে, অনেকবার দিয়েছে, আবার দেবে। অ্যান্টনি মিশরের কাছে কৈফিয়ত চেয়ে পাঠালেন। কিছুদিন আগে মিশর যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার কৈফিয়ত। অ্যান্টনির মুখে একটু বাঁকা হাসি খেলে গেল। মনে মনে কেমন যেন একটু মজাও পেলেন। কি যেন মিশরের রানীর নাম? ক্লিওপেট্রা, মোহিনী ক্লিওপেট্রা, শ্রদ্ধেয় জুলিয়াস সিজার, জ্ঞানীস জুলিয়াস সিজার, বহু রণে বিজয়ী জুলিয়াস সিজার জীবনের শেষ দিনটি পর্যন্ত এই ক্লিওপেট্রার ভালোবাসায় ডুবেছিলেন। বেচারি রানী কোথায় উঠবেন ভেবেছিলেন, কত উঁচুতে রোমের সিংহাসন, আর কোথা থেকে কি হয়ে গেল। তাকে আবার কিনা ফিরে যেতে হলো নিজের ওই এক টুকরো রাজ্য মিশরে। অ্যান্টনির মুখে আবার হাসি ফুটে উঠল। ক্লিওপেট্রা এখন আর রোমের কেউ নন, এখন তিনি শুধুই মিশরের রানী, রোম সাম্রাজ্যের অনুগ্রহ প্রত্যাশী এক ক্ষুদ্র রাষ্ট্রের রানী। মার্ক অ্যান্টনির মতো পুরুষ সিংহ রোমীয় প্রধান ক্লিওপেট্রার মতো রানীকে পরোয়া করে না। ক্লিওপেট্রাকে ডেকে পাঠাতে হবে। এখানে এসে নিজের মুখে তিনি তার অপরাধ স্থালন করে যান। ক্লিওপেট্রা তখন কি করেছিলেন, কি করছিলেন, এতদিন ধরে তিনি কি করেছেন? সেদিন যে 2 বছর আগে রোমে 15ই মার্চ সাংঘাতিক ঘটনাটি ঘটল, টাইবার নদীর জল তোলপাড় করে উঠল, জুলিয়াস সিজারের নর্ম সহচারী ক্লিওপেট্রার সন্ধ্যার আধারে গা ঢাকা দিয়ে পালিয়ে এলেন মিশরে, তার পরের খবর কি? এদিকে তো কত কাণ্ড, কত পট পরিবর্তন, কত কি না হয়ে গেল। তখন ক্লিওপেট্রা কি করছিলেন? কিছু একটা করছিলেন বই কি। খ্রিস্টপূর্ব 44 অব্দে 15ই মার্চ পর কয়েকদিনের জন্য শুধু মনে হয়েছিলেন তিনি যেন কোনো উঁচু থেকে মাটিতে আছড়ে পড়েছেন, আর বুঝে উঠে দাঁড়াতে পারবেন না। হাত পা ভেঙে গোটা শরীরটাই তালগোল পাকিয়ে গেছে। কিন্তু ক্লিওপেট্রা তো ক্লিওপেট্রাই। তাই ক্লিওপেট্রা যে পথ দিয়ে রোমে গিয়েছিলেন, ভাঙা মনকে জোড়া লাগিয়ে সেই পথ দিয়েই আবার ফিরে এলেন মিশরে। মিশর তার পুরনো আবাস। এখান থেকেই সব আবার গুছিয়ে তুলতে হবে। গুছোতে হবে সন্তান সিজারের জন্য। সিজারিয়ানের দাবি যদি স্থির থাকে, তাহলে ক্লিওপেট্রাও স্থির থাকবেন। ক্লিওপেট্রার মিশরে ফিরে আসবার মাত্র কিছুদিনের মধ্যে ত্রয়োদশ টলেমি, ক্লিওপেট্রার স্বামী ভাইটি, হঠাৎ মারা গেল। মানুষের আয়ু পদ্মপত্রের জল। সুতরাং ত্রয়োদশ টলেমি হঠাৎ মারা গেল, এই খবরে বিস্ময়ের কিছু নেই। কিন্তু এমন হঠাৎ? তত্ত্বানুসন্ধানী ঐতিহাসিকেরা তো কলম উঠিয়েই বসে আছেন। তাই ইতিহাসকর পোরফাইরি আর জোফেসাস দুজনেই বলেন ক্লিওপেট্রা নাকি কদিন ধরেই মতলব বাড়ছিলেন, স্বামী ভাইটি এবার বিদায় নিক। আর কেন, এখন তো বাচ্চা সিজারিয়ানের দাবি। মা আর ছেলে পাশাপাশি সিংহাসনে বসবেন, রাজত্ব করবেন। জোসেফাস লিখেছেন, সুতরাং খানিকটা বিষ, তারই সাহায্যে ত্রয়োদশ টলেমিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। সিজারিয়ানের এক প্রবল প্রতিদ্বন্দ্বী চলে গেল। ডেন্ডেরায় মন্দিরে দেখা গেল দেবী হাতর রূপে ক্লিওপেট্রার এক বিশাল মূর্তি, সঙ্গে প্রাচীন ফারাও রূপে বালক সিজারিয়ান, টলেমি সিজার, বয়স তখন 4। মিশরে তখন দারুণ দুর্বিপাক। খ্রিস্টপূর্ব 44 আর 43 এই 2টি বছর দেখা দিয়েছিল দারুণ অরাজকতা, ভীষণ দুর্ভিক্ষ। প্রজারা কেঁদে কেঁদে মরেছে দুমুঠো খাবারের জন্য। কে তাদের খেতে দেবে? তারা কার কাছে যাবে? রানী ক্লিওপেট্রা আছেন, কিন্তু তিনি তো সবে নিজের রাজ্যে পা দিয়েছেন। তাছাড়া রানী ক্লিওপেট্রার কি মিশরের জন্য কোনো টান আছে? থাকলে কি উনি এতদিন বাইরে রোম রাষ্ট্রে মহাবিলাসে দিন কাটাতে পারতেন? তিনি যখন সেখানে জুলিয়াস সিজারের সঙ্গে বসে বসে টাইবার নদীর হাওয়া খেয়েছেন আর আকাশের তারা গুনেছেন, তখন মিশরের প্রজারা উপসী পেটে হাত বুলিয়েছেন আর ভয়ে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়েছেন ভবিষ্যতের দিকে। খ্রিস্টপূর্ব 44 আর 43 অব্দের 2টি বছরের দুর্ভিক্ষে এসে যখন মিশর রাজ্যের ভিত্তিমূল প্রচণ্ড শীতল করে দিল,
আর তার সঙ্গে আরম্ভ হলো শাসনতান্ত্রিক বিশৃঙ্খলা, তখন দেখা গেল ক্যারিমেক্স নামে থিবস এর একজন ম্যাজিস্ট্রেট দুর্ভিক্ষের বিরুদ্ধে কিভাবে ক্ষুধার্তকে অন্ন দান করেছেন, শাসনতন্ত্রের শৃঙ্খলা এনেছেন, কত জিনিসের সংস্কার করেছেন। যেদিন ক্যারিমেক্স না থাকলে মিশরের প্রজারা আরও মুখ থুবড়ে পড়ত। মিশরের এই দুর্ভাগ্যের দিনে একটিবার কেবল ক্লিওপেট্রার উল্লেখ পাচ্ছি। তিনি আলেকজান্দ্রিয়ার বাইরে আলেকজান্দ্রীয় কৃষক প্রজাদের কতগুলি কর থেকে রেহাই দিয়েছেন মাত্র, এইটুকুই। প্রজাদের জন্য আর বিশেষ কিছু তিনি করে যেতে পারেননি। কি করেই বা পারবেন? মিশর থেকে রোম, রোম থেকে ফের মিশর, মিশরে এসেই কি তিনি নিশ্চিন্ত হলেন? ক্লিওপেট্রা চোখ কান সজাগ করে বসে রইলেন। রোমে যা আরম্ভ হয়েছে, এর পরিণতি কোন দিকে? অনুকূল হাওয়া কোন দিকে বইবে? কে জিতবে, কে হারবে? সিজার বিরোধী ব্রুটাস আর ক্যাসিয়াস, না সিজার সমর্থক অ্যান্টনি অক্টেভিয়ান? দুটি নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ক্লিওপেট্রা ইতিহাসের গতি লক্ষ্য করতে লাগলেন। তাকে যে এখনো অনেক দিন বাঁচতে হবে। সুন্দর পৃথিবীতে সুন্দরতর হয়ে ক্লিওপেট্রা বেঁচে থাকবেন। রোমের এই গৃহবিবাদে কে জিতবেন? অ্যান্টনি না ব্রুটাস? অক্টেভিয়ান না ক্যাসিয়াস? ক্লিওপেট্রাকে অবশ্য খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না। খ্রিস্টপূর্ব ৭২ অব্দে ফিলিপ্পির যুদ্ধে এই প্রশ্নের উত্তর মিলে গেল। সমস্যার সমাধান হলো। এইদিকে আবার আরেকটা বিপদ দেখা দিল। অ্যান্টনি তার হই হুল্লোড় থামিয়ে যখন সিলিশিয়াতে এসেছেন, উদ্দেশ্য পার্থিয়ার বিরুদ্ধে অভিযান আর তার জন্য প্রস্তুতি। অতএব মিশরের সাহায্য চাই। অ্যান্টনি ক্লিওপেট্রার কাছে খান কয়েক চিঠি পাঠালেন। চিঠির ভাষা মোটেই মোলায়েম নয়, বরঞ্চ কঠিন। ক্লিওপেট্রা, কেন তুমি আমাদের শত্রু মহান জুলিয়াস সিজারের শত্রু ক্যাসিয়াসকে গত যুদ্ধে সৈন্য দিয়ে সাহায্য করেছিলে? কেন? জবাব চাই, জবাব দাও। আসলে ক্লিওপেট্রা কিন্তু ক্যাসিয়াসকে প্রত্যক্ষভাবে কোনো সাহায্যই করেননি। দুই পক্ষের চরম নিষ্পত্তি হওয়ার আগে কোনো এক পক্ষকে সাহায্য করা মানেই যে নিজের বিপদটা টেনে আনা, সে খেয়াল ক্লিওপেট্রার পুরোপুরি ছিল। তবু ব্যাপারটা কেমন যেন একটু গোলমেলে হয়ে গিয়েছিল। মিশরে ডোলাবেলা নামে একজন রকচটা অপরিণত বুদ্ধির রোমীয় সেনাপতি ছিলেন। তার অধীনে সৈন্য সংখ্যাও যথেষ্ট ছিল। যখন রোমে গৃহবিবাদ শুরু হলো, যুদ্ধ আরম্ভ হলো, তখন সেনাপতি অ্যালিনাসের অধীনে সৈন্যরা সব এশিয়ায় চলে এলো। সিরিয়াতে এসে দেখা গেল তারা অক্টেভিয়ান অ্যান্টনির দিকে না গিয়ে ক্যাসিয়াসের দলে নাম লিখিয়েছেন। ডোলাবেলা দেখলেন শত্রুর কাছে আত্মসমর্পণ করার চাইতে আত্মহত্যা করাই অনেক ভালো। তিনি তাই করলেন। ক্লিওপেট্রা ডোলাবেলার এই অবস্থা দেখে একটু টু শব্দ করলেন না বা কোনো সাহায্য পাঠালেন না। এই তার অপরাধ। ক্যাসিয়াসকে ক্লিওপেট্রা কি জ্ঞানত কোনো সাহায্য করেছিলেন? ক্যাসিয়াস তো বারবার ক্লিওপেট্রার কাছে লোক পাঠিয়েছেন, আবেদন নিবেদন করেছেন খান কয়েক জাহাজের জন্য। ক্লিওপেট্রা কি সে কথা কানে নিয়েছেন? না ক্যাসিয়াসের আবেদনে একটুও মন দিয়েছেন? তবে হ্যাঁ, ক্লিওপেট্রা যেমন এ দলের কথা শোনেননি, কোনো অনুরোধ রাখেননি, তেমনি ও দলের অক্টেভিয়ান ও অ্যান্টনি সম্বন্ধেও কোনো অতিরিক্ত উৎসাহ দেখাননি। অথবা তাদের এতটুকু সাহায্য করতে পারলে একেবারে কৃতার্থ বনবেন এমন ভাব তিনি করেননি। কে জানে ইতিহাসের গতি কখন কোন দিকে ঘুরবে, কার ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে হবে, বলা যায় না। কাজে আগে থেকে বিশেষ পক্ষে যোগ দিয়ে আদিক্ষেতানা দেখানোই ভালো। রাজনীতির দিক থেকে ক্লিওপেট্রা ঠিক এমনটাই করেছিলেন। মুশকিল হলো অ্যান্টনিকে নিয়ে।